আপনি কি বিসিএস এর ৪৭তম প্রশ্নটি দেখেছেন? বিশেষ করে আইসিটি অংশের? এখানে অনেকেই বলে যে এখান থেকে আমার প্রশ্ন কমন আসেনি, আমি পারিনি, বুঝিনি কিভাবে হবে। এই যে প্রশ্ন কমন আসেনি এটার একটা কারণ হচ্ছে বর্তমান বিসিএস গুলোতে আইসিটি অংশে অন্তত এমন প্রশ্ন আসে যেগুলো হচ্ছে টেক দুনিয়ায় বর্তমানে খুব বেশি আলোচিত, খুব ঘটনাবহুল। এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু ইদানিং দিয়ে থাকে। সো আপনি যদি বর্তমানে টেক দুনিয়ায় কি ঘটতেছে সেইগুলো না বুঝেন, আপনি কিন্তু বুঝতে পারবেন না কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কোন জায়গাটা পড়তে হবে, কোন জায়গাটা পড়তে হবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বইগুলোতে সেই ১০ বছর ১৫ বছর আগের তথ্য দিয়ে এখনো ভরে রেখেছে, যেখানে আইসিটি টেক দুনিয়া কিন্তু প্রতিদিন ঘটনা চেঞ্জ হচ্ছে। ওকে, সো আমার নাম মৃদুল বৈদ্যনিক, আমার একটা ফেসবুক পেজ রয়েছে। আমি 44 বিসিএস এর ট্যাক্স ক্যাডার সুপারিশপ্রাপ্ত এবং আমি এ ধরনের ভিডিও প্রতিদিন আমার পেজে আপলোড করে থাকি। ওকে, তো এখন আমি যদি এখানে বলি যে টেক দুনিয়ায় কি ঘটছে সেটা এক কথায় যদি বলি, এখানে একটা শব্দ রয়েছে টেক দুনিয়া খুবই খুবই আলোচিত, সেটা হচ্ছে ফ্যাং। এটা আবার কি, তাই না? ফ্যাং হচ্ছে এটা একটা শর্টকাট। শর্টকাট কিসের? এফ ফর ফেসবুক, ফেসবুক, এ ফর গেস করুন অ্যাপেল। ওকে, এই এটা তাহলে কি? এই এটা হচ্ছে অ্যামাজন। এন আমি লিখলাম না, কমেন্ট সেকশনে আমাকে বলুন যে এন এখানে কি হতে পারে। ওকে, সো জি হচ্ছে গুগল। এখন মনে করেন এই প্রত্যেকটা কোম্পানি, এগুলো কি প্রত্যেকটা কিন্তু কোম্পানি। টেক দিনে মনে রাখবেন আমি যে আজকে যে আলোচনাটা করবো এটা অনেকটাই বিজনেস সেন্ট্রিক। সবসময় এটা মাথায় রাখবেন যে বিজনেস ড্রাইভস টেকনোলজি। কারণ কি, যে জায়গাটাতে বিজনেস নাই সেই জায়গাটাতে কোনো কোম্পানি ইনভেস্ট করবে না। কোনো কোম্পানি ইনভেস্ট না করলে সেখানে কিন্তু কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা আমরা বলি সেটা হবে না। এবং রিসার্চ না হলে কিন্তু টেকতে কোনো ইনোভেশনও হবে না। তো যত কিছু ইনোভেশন হয় সেখানে কিন্তু বিজনেস সরাসরি রিলেটেড আছে দেখেই ইনোভেশন হচ্ছে। এখন আর সেই দিন নেই যে মাথায় আপেল বললাম আমি একটা বিশাল একটা আবিষ্কার করে ফেললাম। সবকিছু কিন্তু বিজনেস পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। তো বিজনেস বোঝাটা খুবই বেশি ইম্পর্টেন্ট অন্তত টেক দুনিয়ার ক্ষেত্রে। ওকে, সো এখানে প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে কি বিজনেস অর্গানাইজেশন। এবং আরেকটা জিনিস কমন রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠান আমি বলবো এখানে সিলিকন ভ্যালি নামক একটা জায়গায় অবস্থিত। সিলিকন ভ্যালিটা কি? সিলিকন ভ্যালি হচ্ছে ক্যালিফোর্নিয়া, ইউএস এর ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার একটা জায়গা যেটাকে বলা হয় কিনা পুরো বিশ্বের ইনোভেশন সেন্টার। অর্থাৎ ছোট একটা জায়গা, ওই ছোট একটা জায়গায় সবগুলো টেক টেক জগতের যত বড় বড় কোম্পানি রয়েছে সবগুলো ওখানে কিন্তু অবস্থিত। হ্যাঁ, তার মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে এরকম যে নিচের কোনটি সিলিকন ভ্যালি প্রতিষ্ঠান, এরকম কোশ্চেন একটা আসছে কোনো একটা বিশেষ, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট এসেছে। হ্যাঁ, নিচের কোনটি সিলিকন ভ্যালি প্রতিষ্ঠান। সো এইগুলো কিন্তু সিলিকন ভ্যালি, এর বাইরেও কিছু আছে আর অনেকগুলো রয়েছে খুবই ফেমাস কিন্তু সিলিকন ভ্যালির না। যেমনটা কি, যেমনটা হচ্ছে স্যামসাং, আপনারা জানেন স্যামসাং এটা কিন্তু কোরিয়ান, সাউথ কোরিয়ার একটা কোম্পানি। সো এটা কিন্তু সিলিকন ভ্যালির না, এটা যেহেতু কোরিয়াতে আর সিলিকন ভ্যালি নেই। এরপরে কি, এরপরে রয়েছে টিএসএমসি, খুবই খুবই বড় একটা এবং জিওপলিটিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা কোম্পানি। কারণ কি, এটা এখনকার যত অ্যাডভান্সড চিপ তৈরি হচ্ছে, যত সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে সব কিন্তু টিএসএমসি বানায়। সো এটা হচ্ছে কোথায়? তাইওয়ান। এটা কিন্তু সিলিকন ভ্যালির না। এছাড়াও চাইনিজ যত কোম্পানি রয়েছে চাইনিজের কিন্তু সেগুলো কিন্তু কোনোটাই সিলিকন ভ্যালি হবে না। তো চায়নায় এরকম চায়নার সিলিকন ভ্যালি বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে শেনজেন। শেনজেনও কিন্তু এরকম অনেকটা ইউএসএ যেরকম সিলিকন ভ্যালি, চায়না সেরকম শেনজেন বলে একটা জায়গা রয়েছে। তো প্রশ্ন যদি আসে যে চায়নার সিলিকন ভ্যালি কোনটা, সেটা হচ্ছে শেনজেন। ওকে, এটুকু আলোচনা শেষ। এবার আমি এই কোম্পানিগুলো নিয়ে আলাদা 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 করে আলোচনা করছি। প্রথমেই আসি গুগল নিয়ে। গুগল, তো গুগল আপনারা অনেকেই জানেন যে এটা একটা সার্চ ইঞ্জিন বেসড কোম্পানি, তাই না? ওদের মূল যে বিজনেস সেটা কিন্তু সার্চ ইঞ্জিন বেসড। অর্থাৎ 90% যে সার্চ রয়েছে আমরা কিন্তু গুগল দিয়েই করি। অনেকে জানেই না যে গুগলের বাইরেও কোনো সার্চ ইঞ্জিন রয়েছে। এগুলো কিন্তু প্রশ্ন আসতে পারে। গুগলের বাইরে যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে আমি কয়েকটা লিখি, যেমন বিং। বিং রয়েছে, বিং হচ্ছে মাইক্রোসফটের। সো এরপরে রয়েছে কি, এরপরে রয়েছে ডাক ডাক গো।
এটা হচ্ছে ডাকডাকগো হচ্ছে প্রাইভেসি, অর্থাৎ গুগলের কিন্তু একটা খুব ব্যাড রেপুটেশন রয়েছে, সে হচ্ছে ইউজারের ডেটা কালেক্ট করে, সেই অনুযায়ী কিউরেটেড তথ্য সে শো করে, অর্থাৎ আপনার বয়স কেমন, আপনি কি পছন্দ করেন না পছন্দ করেন ইত্যাদি ইত্যাদি ডাটা কালেক্ট করে 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 আপনি যেটা দেখতে চান সে ওরকম করে পার্সোনালাইজড সার্চ রেজাল্ট শো করে। তো ডাকডাকগো কি করেছে, সে বলছে যে না, আমরা ইউজারের ডেটা কালেক্ট করি না, আমরা প্রাইভেসি সেন্ট্রিক সার্চ প্রোভাইড করি। সো এই দিক থেকে মোটামুটি এই দুইটা জানলেই হবে। আর বাইরে আরো অনেক সার্চ ইঞ্জিন রয়েছে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। সো গুগলের মূল প্রোডাক্ট কি, সার্চ ইঞ্জিন। আর গুগলের রেভিনিউ কোথা থেকে আসে, মূলত সে একটা অ্যাড কোম্পানি, সে বিভিন্ন রকম অ্যাড দিয়ে থাকে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, গুগল কিন্তু একটা কোম্পানি, এরকম গুগলের অনেকগুলো সিস্টার কোম্পানি রয়েছে। গুগলের যে প্যারেন্ট কোম্পানি সেটা কিন্তু অনেকেই আমরা জানি না, গুগলের প্যারেন্ট কোম্পানি কিন্তু গুগল না, গুগলের প্যারেন্ট কোম্পানি হচ্ছে আলফাবেট। ঠিক আছে, তাহলে গুগলের প্যারেন্ট কোম্পানি কি, গুগলের প্যারেন্ট কোম্পানি হচ্ছে আলফাবেট। আলফাবেটে অনেকগুলো সিস্টার মানে প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে গুগল একটা। এবং গুগল কি করেছে, গুগল কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা অনেকে জানি অনেকে জানি না। যেমন ইউটিউব, এটা তো আমরা সবাই জানি, ইউটিউব এটা কিন্তু গুগল একসময় কিনে নিয়েছে, প্রথম থেকে গুগলের ছিল এমন না। তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড, আমরা যে অ্যান্ড্রয়েড ওএস চালাই, এখন মাথায় রাখতে হবে অ্যান্ড্রয়েড এটাকে বলা হয় একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। ওপেন সোর্স মানে কি সেটা কিন্তু আমরা একটু পরে দেখাবো। সো এটা এওএসপি, অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্ট, এরকম একটা এওএসপি অপারেটিং সিস্টেম সে অনেকগুলো কোম্পানিকে দিয়ে থাকে। যেমন স্যামসাং আমরা বলি, ওয়ান প্লাস বলি, তারপর হচ্ছে শাওমি বলি, ওদের সবাইকে কিন্তু এই এওএসপি সফটওয়্যারটা ফ্রিতে দেয় সবাইকে। তারপর তারা নিজেদের মতো করে সেটাকে টিউনিং করে নিজেদের একটা স্কিন তৈরি করে। তো গুগলের এরকম অনেক, এবং এদের হার্ডওয়্যার একটা ব্রাঞ্চ রয়েছে যেগুলো আমরা জানি অনেকে, যে পিক্সেল, পিক্সেল ফোন, পিক্সেল ট্যাবলেট ইত্যাদি তৈরি করে থাকে। সো এই হচ্ছে গুগলের কিছু বিস্তারিত কথাবার্তা। এরপরে আরো 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 ব্যাক করবো আমরা, কোম্পানি বাকি কোম্পানিগুলো আলোচনা যখন করবো তখন কিন্তু গুগলে আবার ফেরত আসতে হবে। সো এরপরে আমরা আরেকটা, এখানে ফ্যাং যদিও বলি, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কোম্পানি বাদ চলে গেছে, সেটা হচ্ছে মাইক্রোসফট। মাইক্রোসফট সিলিকন ভ্যালির, এবং এটা খুবই খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা, আপনারা জানেন ইনফ্লুয়েন্সিয়াল একটা কোম্পানি। এটা প্রতিষ্ঠাতা ছিল বিল গেটস, এটা কে না জানে, তারপরে লিখে দিচ্ছে যে যে না জানে। মাইক্রোসফটের বর্তমান সিইও সে কিন্তু নাম হচ্ছে সত্য নাদেলা। এর আগে মাইক্রোসফট কিন্তু 1 নাম্বার প্রতিষ্ঠান ছিল এবং তাদের অনেক বড় একটা ইগো প্রবলেম ছিল। তারা কিন্তু মনে করতো যে তারাই বস, তাদের কারো কথা শোনার দরকার নাই, এবং এই ধরনের একটা অ্যাটিটিউড তারা কিন্তু ধরে রাখতো। ফলে আপনারা জানেন যে যখন নোকিয়া যখন আসছে, তারা কিন্তু ওই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাই দিয়েছে, অ্যান্ড্রয়েড দিতে দেয়নি। এরকম তারা অনেক রকম একগুয়ে টাইপের ডিসিশন নিয়ে মাইক্রোসফট কিন্তু আস্তে 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 খুব খারাপ পজিশনে চলে যাচ্ছিল। সেই মুহূর্তে সত্য নাদেলা, সে কিন্তু ইন্ডিয়ান, সে খুবই হাম্বেল একটা পার্সন, সে এসে মাইক্রোসফটের দায়িত্ব নেয়, এবং তারপর থেকে মাইক্রোসফট কিন্তু, আর এর আগে কি করতো, সবাইকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করতো। এরপরে সে কি করেছে, সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছে, এবং সে কিন্তু সাপোর্টিভ হয়ে গেছে। দেখবেন যে মাইক্রোসফট এখন অ্যান্ড্রয়েডের জন্য ওই যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, অফিস যে সুইট, সেগুলো কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য চালু করেছে। অ্যান্ড্রয়েডের সাথে অনেক রকম কোলাবোরেশন করছে, আইএস এর সাথে করছে, একসাথে তারা কাজ করতেছে। এগুলো এর আগে চিন্তা করা যেত না যে মাইক্রোসফট অ্যান্ড্রয়েডের সাথে মিলে কাজ করবে, বা আইওএস এর সাথে, মানে অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম সেটার সাথে মিলে কাজ করবে। তো সত্য নাদেলা এসে এই সব জায়গাগুলো ঠিক করেছে। এবং মাইক্রোসফটের মেইন প্রোডাক্ট কি, মেইন প্রোডাক্ট আমরা যেটা জানি সেটা হচ্ছে, সহজ কথায় এদের কোনো মেইন প্রোডাক্ট নেই, এইটাই হচ্ছে মাইক্রোসফটের সবচেয়ে বড় শক্তি। কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে ওদের কিন্তু পুরো রেভিনিউটা আসে না। আমরা মাইক্রোসফটকে সবাই চিনি উইন্ডোজের কারণে, কিন্তু মনে রাখবেন উইন্ডোজ ওদের যে আর্নিং, সেটার জায়গা থেকে তো উইন্ডোজ খুব ছোট একটা জায়গা। এছাড়াও ওদের অনেক বেশি আর্নিং করার অনেক অনেক জায়গা রয়েছে, অনেক জায়গায়, মানে ভাস্ট এরিয়াতে সে কিন্তু ইনভেস্ট করে রেখেছে, সব জায়গা থেকে তার আর্নিং আসতেছে। যেখানে গুগলের যেমন পুরোপুরি অ্যাড বিজনেস আর সার্চ ইঞ্জিনের উপরে নির্ভরশীল আয়ের দিক থেকে, মাইক্রোসফট কিন্তু সেরকম না। ঠিক আছে, তো মাইক্রোসফট অনেক জায়গা থেকে ইনকাম করছে। সো উইন্ডোজ একটা ক্লোজড সোর্স ওএস। তো এখন আসি আমরা ওপেন সোর্স আর ক্লোজড সোর্স কি। ওপেন সোর্স
ওপেন সোর্স মানে হচ্ছে এর যে সোর্স কোড, এর যে মূল যে কোডিংগুলো রয়েছে সেইগুলো কিন্তু সকলের জন্য উন্মুক্ত, যে কেউ চাইলেই দেখতে পারে। এবং সাধারণত এই ওপেন সোর্স জিনিসগুলো থাকে এগুলো ফ্রি হয়, সবার জন্য ফ্রি থাকে। তো ওপেন সোর্স যেমন উইন্ডোজ একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেম, তেমন ওপেন সোর্স একটা অপারেটিং সিস্টেম রয়েছে লিনাক্স। ওকে, সো ওপেন সোর্স একটা অপারেটিং সিস্টেম রয়েছে লিনাক্স। এটা কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। সো লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এরপর আপনারা মাত্রই বললাম এওএসপি, অ্যান্ড্রয়েডের যে অপারেটিং যে মেইন যেটা রয়েছে একদম বেসলাইন যেটা অপারেটিং সিস্টেম, সেটা কিন্তু ওপেন সোর্স। এরকম ওএস যে শুধু অপারেটিং সিস্টেম যে শুধু ওপেন সোর্স হয় তা না, ওপেন সোর্স অনেক রকম সফটওয়্যারও হতে পারে। হ্যাঁ, আপনারা এগুলা দেখলে জানবেন। যেমন গিম্প, ফটোশপের একটা অল্টারনেটিভ রয়েছে গিম্প, ইমেজ এডিটিং করে, সেটা কিন্তু একটা ওপেন সোর্স সফটওয়্যার। তো যে কেউ চাইলে ওটার সোর্স কোডটা চেক করে দেখতে পারে। আর ক্লোজ সোর্স তো বললামই, যেখানে সোর্স কোডগুলা আসলে ক্লোজ থাকে, কেউ চাইলেও দেখতে পারে না। যেমন হচ্ছে এই যে উইন্ডোজ, যেটা আমরা বললাম উইন্ডোজ অপারেটিং সিস্টেম, তারপর অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে ম্যাক, এগুলো সবই ক্লোজড সোর্স। এবং অ্যাপেলের যে মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস, সেটাও কিন্তু ক্লোজড সোর্স। ঠিক আছে, তো আরেকটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বারবার আসতে থাকে, সেটা হচ্ছে মাইক্রোসফটের যে ক্লাউড কম্পিউটিং যে সলিউশন প্ল্যাটফর্ম, ক্লাউড কম্পিউটিং, এটার নাম কি? এটার নাম কিন্তু অ্যাজিওর। হ্যাঁ, অ্যাজিওর হচ্ছে মাইক্রোসফটের ক্লাউড অপারেটিং সিস্টেম, ক্লাউড প্ল্যাটফর্ম অপারেটিং সিস্টেম না। এটার যে কম্পিটিটর বা রাইভাল বলবো আমরা, তারা কে অ্যামাজনের একটা আছে, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, এডব্লিউএস। এটা মূল কম্পিটিশনই হচ্ছে অ্যামাজনের সাথে অ্যামাজন ওয়েব সার্ভিসেস। সো এটা কিন্তু এমসিকিউতে আসে, এটাও আসে, দুইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে। সো এই ছিল হচ্ছে মাইক্রোসফট নিয়ে আরো অনেক কিছু বলার সুযোগ আছে, কিন্তু আমাদের ভিডিওর স্কোপের বাইরে চলে যাবে। তো আমরা পরবর্তী যেটা অ্যামাজন, সেটাতে যাই। অ্যামাজনটা কি? অ্যামাজন হচ্ছে বাইরের দেশে, আপনারা জানেন আমাদের দেশে যেমন কি দারাজ, ওদের দেশে বিশেষ করে ইউএসএ তে অ্যামাজন মানে সে হচ্ছে ই কমার্স। তো তাদের যেহেতু অনেক বেশি টাকা পয়সা হয়েছে, তারা শুধুমাত্র ই কমার্সের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তারা অনেক রকম জায়গায় তারা কিন্তু সেই ক্ষেত্রে ইনভেস্ট করেছে। তার মধ্যে একটা জায়গা হচ্ছে অ্যামাজন অ্যালেক্সা। অ্যালেক্সাটা কি? এটা হচ্ছে তাদের এআই যে রিলেটেড যত কিছু আছে, অ্যামাজন অ্যালেক্সা হোম অ্যাসিস্ট্যান্স আমরা বলি। আমাদের যেমন মোবাইলে থাকে না, অ্যান্ড্রয়েডে যেমন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট ছিল, আইওএস এর জন্য সিরি ছিল, অ্যামাজনের জন্য সেটা ছিল অ্যামাজন অ্যালেক্সা। এছাড়া অ্যামাজনের এডব্লিউএস এর কথা তো বলেছি। এর বাইরে অ্যামাজন সম্পর্কে তেমন কিছু না জানলেও চলবে, সো এটা আমরা একটু স্কিপ করি। লাস্টে আমরা আরো কিছু কোম্পানি দেখবো, এই যে কয়টা বলেছি তার বাইরেও। পরবর্তীতে আসি ফেসবুক আপনারা জানেন যে এখানে মার্ক জাকারবার্গ তার প্রতিষ্ঠা করেছে। এবং ফেসবুক অন্যান্য কোম্পানির থেকে একটা জায়গায় আলাদা এখন পর্যন্ত, সেটা হচ্ছে এখন যতগুলো বড় বড় কোম্পানি রয়েছে সেগুলোর সিইও যদি আপনারা হিসাব করেন, প্রত্যেকটা সিইও কিন্তু বিজনেস পার্সন। ওকে, আমি আবার বলতেছি, প্রত্যেকটা সিইও কিন্তু বিজনেস ব্যাকগ্রাউন্ডের বিজনেস পার্সন। যেমন আপনারা অ্যাপেলের সিইও দেখেন টিম কুক, মাইক্রোসফটের সিইও দেখেন সত্য নাদেলা, ইত্যাদি ইত্যাদি যত সিইও দেখবেন সবাই কিন্তু বিজনেস ব্যাকগ্রাউন্ডের থেকে তারা ম্যানেজার টাইপের বিহেভিয়ার করে। ফেসবুকে এখনো একমাত্র বলা যায় যত বড় কোম্পানি রয়েছে একমাত্র সিইও যে কিনা ইঞ্জিনিয়ারিং থেকে আসছে। সে নিজে একজন ইঞ্জিনিয়ার এবং সে কিন্তু ফাউন্ডিং, অর্থাৎ ফেসবুককে সে নিজে প্রতিষ্ঠা করেছে, সে এখনো সিইও পদে রয়েছে। তো এই জন্য ফেসবুকের কিছু ডিসিশন আপনি দেখবেন যে বাকিদের সাথে মিলে না। বাকিরা কি করে, যত বেশি অপটিমাইজ করা যায় সেইভাবে চিন্তা করে যে ওকে ইউজার ফ্রেন্ডলি নিব, কোনো রিস্কি ডিসিশন নিব না, সবকিছু আমরা ব্যালেন্স করার চেষ্টা করবো ইত্যাদি ইত্যাদি। মার্ক জাকারবার্গ সেখানে উল্টা, সে হচ্ছে যেহেতু ইঞ্জিনিয়ার মাইন্ডসেটের এবং সে কিন্তু কি করে অনেক পাগলাটে কাজকর্ম করে, পাগলাটে ডিসিশন নেয়। তার একবার মনে হয়েছে যে আমি এখন মেটাভার্স তৈরি করব, একটা সবাই এরকম কার্টুনের মধ্যে দেখতে পাবে, একটা সানগ্লাস লাগিয়ে ভিআর হেডসেট লাগিয়ে সবাই একটা কানেক্টেড প্ল্যাটফর্ম করবে, সেটার নাম হবে মেটাভার্স। তার মাথায় এমন ঢুকছে এটা, পরে সে ফেসবুকের যে প্যারেন্ট কোম্পানি সেইটার নামই করে ফেলে, প্যারেন্ট কোম্পানি সেটার নামই করে ফেলে মেটা। মানে আপনি দেখবেন যে ফেসবুকে যে যত ধরনের কাণ্ড কারখানা রয়েছে
সবই কিছু এই মার্ক জাকারবার্গের পাগলামির কারণেই অনেকটা আসছে। এবং আরেকটা মজার ঘটনা বলি, সেটা হয়তো আপনার বিসিএস এর জন্য কাজে আসবে না, কিন্তু অনেক মজা পাবেন। সেটা হচ্ছে মার্ক জাকারবার্গ এবং আপনারা জানেন ইলন মাস্ক। হ্যাঁ, ইলন মাস্ক এরা দুজন কিন্তু মারামারি করার কথা, মানে এরকমটাই হয়েছে যে ইলন মাস্ক কি প্রথমে বলেছে মার্ক জাকারবার্গকে যে আচ্ছা আমরা মুষ্টিযুদ্ধ করব, ফাইট করব। হ্যাঁ, তো মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক আমরা জানতাম না, মার্ক জাকারবার্গ কিন্তু অনেকদিন ধরে ট্রেন করছে। সে একটা কম বেশি ছোটখাটো মিক্সড মার্শাল আর্টিস্ট, এবং ওই ইনভাইটেশনের পরে মার্ক জাকারবার্গ অ্যাকসেপ্ট করেছে। করার পরে বলছে ওকে ঠিক আছে আমরা ফাইট করব, কোথায় কখন জানালে সুবিধা হয়। তারপরে দেখা গেল যে সোশ্যাল মিডিয়াতে মার্ক জাকারবার্গের ফাইটিং যে করার যে ভিডিওগুলো এগুলো ছড়িয়ে পড়ে। ফলে জানি না ইলন মাস্ক মনে হয় দেখে ভয় পেয়ে যায়, সে আর কোনো রেসপন্স করে নাই। এটা নিয়ে খুবই হাইপ ছিল, খুবই মজা পেয়েছে যারা আসলে এই ঘটনাগুলো জানে। ঠিক আছে, তো এই ছিল একটা ব্যাপার। এরপরে তো মার্ক জাকারবার্গ কিন্তু অনেক বেশি টাকা ঢালা শুরু করে এআই, তাদের এআই প্ল্যাটফর্ম ডেভেলপ করার জন্য, সেটার নাম দেয় লামা। এছাড়াও সে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ডেভেলপ করার চেষ্টা করে, মানে অনেক কিছু করে, কোনোটাই বেশিরভাগ ফল দেয়নি। কিন্তু বর্তমানে একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে এআর হেডসেট, একটা চশমার মতো প্রোডাক্ট, সেটা দিয়ে কিন্তু দেখা যায়, এটা মেটা কোয়েস্ট নাম, এটা কিন্তু মোটামুটি সাকসেসফুল হচ্ছে। ওকে, সো একটা, এবং ফেসবুক আপনারা জানেন, ফেসবুক কিন্তু একটা সময় হোয়াটসঅ্যাপ 12 সালের সম্ভবত 2012 সালে হোয়াটসঅ্যাপ কিনে নেয়, তারপর তারা ইনস্টাগ্রাম কিনে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যত কিছু আছে সবকিছু কিন্তু ফেসবুক কিনে নিয়ে এখন চালাচ্ছে। হ্যাঁ, তো ফেসবুক আবার কি করেছে যে এই ক্ষেত্রে সে ওদের যে অরিজিনালিটি এটা কিন্তু সে পাল্টায় নেই, অর্থাৎ ইনস্টাগ্রাম যেরকম দেখতে ছিল, হোয়াটসঅ্যাপ যেরকম দেখতে ছিল সেরকমই রেখে দিয়েছে, অনেকটা সবকিছু নীল বানাই দেয় নাই। তো এটা যারা এগুলো খবর না জানে তারা কিন্তু অনেক সময় বুঝতে পারে না যে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সবকিছুই ফেসবুকের আন্ডারে, অর্থাৎ মেটার আন্ডারে। লাস্ট যেটা, সেটা হচ্ছে অ্যাপেল। অ্যাপেল আপনারা এটা অনেক বেশি জানেন, এই জন্য আমি কম বলছি। এটার সিইও হচ্ছে টিম কুক, এবং অ্যাপেলটা হচ্ছে একটা কি একটা হার্ডওয়্যার বেসড কোম্পানি, অর্থাৎ তাদের মূল যে রেভিনিউ, মূল যেখান থেকে বিজনেস আসে সেটা হচ্ছে তাদের আইফোন, এবং আইফোনের ওএস যেটা সেটা হচ্ছে আইওএস। এছাড়া তাদের ম্যাকবুক রয়েছে, অর্থাৎ ম্যাকবুক হচ্ছে তাদের ল্যাপটপ, এবং এটা হচ্ছে ম্যাক ওএস, এদের যে ওএস সেটা হচ্ছে ম্যাক ওএস। ম্যাকবুকের রিসেন্ট খুব বড় একটা ইনভেনশন গিয়েছে, সেটা হচ্ছে এম সিরিজের M1 M2 M3 এরকম করে চিপসেট, সেটা নিয়ে অনেক আলাদা একটা ডিসকাশন প্রয়োজন আছে, যে এটা হচ্ছে রিস্ক বেসড একটা চিপসেট। M1 M2 M3 এখন সম্ভবত M4 চলতেছে, রিস্ক বেসড একটা চিপসেট, এবং খুবই এফিসিয়েন্ট, এদের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি, ইনসেন লেভেলে, একদিন পুরো চলে যায় এরকম আর কি। তো এই ছিল হচ্ছে এই কয়টা প্রতিষ্ঠান। এর বাইরেও আমি কিছু ডিসকাশন করবো, সেটা হচ্ছে ওপেন এআই। ওপেন এআইটা কি? এটা একটা ছোট একটা কোম্পানি নিয়ে যাত্রা শুরু করে, এবং সে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, সংক্ষেপ হচ্ছে LLM, এটা নিয়ে তারা রিসার্চ করা শুরু করে, এবং তাদের ফার্স্ট প্রোডাক্ট এখন আপনারা চিনবেন, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। ঠিক আছে, চ্যাট জিপিটি আসার পরে পুরো দুনিয়া উল্টাই পাল্টাই ফেলে, আপনারা জানেন। এবং এটা সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং কনজিউমার সফটওয়্যার পণ্য, অর্থাৎ যত কিছু এতক্ষণ পর্যন্ত যত কিছু, যে উইন্ডোজ বলেন, অফিস বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম, যত কিছু আছে সবকিছুর মধ্যে কিন্তু চ্যাট জিপিটি সব থেকে দ্রুত গ্রো করেছে ইউজার কালেকশনের দিক থেকে। হ্যাঁ, সো এটা আপনারা জানলে এটা এমসিকিউ আসতে পারে। চ্যাট জিপিটি তারা কারা ডেভেলপ করছে? ওপেন এআই। এবং এর আগে আমি বলেছিলাম মাইক্রোসফট অনেক অনেক জায়গায় কিন্তু ইনভেস্ট করে রেখেছে, তাই মাইক্রোসফট কিন্তু ওপেন এআইতেও $10 বিলিয়ন এরকম ইনভেস্ট করে রেখেছিল। ফলে আপনারা দেখবেন যে মাইক্রোসফটের নিজস্ব যে এআই যেটা রয়েছে, সে কোপাইলট আমরা বলি, সেই কোপাইলট কিন্তু চ্যাট জিপিটিটাই ইউজ করে। চ্যাট জিপিটির যে বেজ লাইন কোড সেটাই কিন্তু আবার ওই মাইক্রোসফটের কোপাইলটে ইউজ করে। সো চ্যাট জিপিটি কি জিনিস আপনারা জানেন, এআই চ্যাটবট। এটার কিছু অল্টারনেটিভ যেগুলো রয়েছে সেটা হচ্ছে গুগলের জেমিনাই ফ্রম গুগল, এরপরে হচ্ছে কোনটা বলবো, ডিপসিক। চায়না তাদের নিজস্ব একটা এআই চ্যাটবট ডেভেলপ করেছে, সেটার নাম হচ্ছে ডিপসিক। এটা নিয়ে তুমুল আলোচনা হয়েছিল বিশ্বে। এটা আলাদা একটা কারণ রয়েছে, কেন? কারণ হচ্ছে যেখানে এই এআই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো রান করতে প্রচুর এনার্জি এবং প্রসেসিং পাওয়ার লাগে, সেখানে ডিপসিক খুব কম এনার্জি এবং প্রসেসিং পাওয়ার দিয়ে
এই এআই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো রান করতো। সো এটা একটা বিশাল সারা জায়গা এবং আর অনেক বিজনেস ইমপ্লিকেশনস রয়েছে, সেটার দিকে আমি যাচ্ছি না। তাহলে জেমিনাই গেল, ডিপসিক গেল, এরপর রয়েছে কোপাইলট। যদি এটা ওই চ্যাট জিপিটি ইউজ করে তারপরও আলাদা করে উল্লেখ করার প্রয়োজন। সো মাইক্রোসফটের কোপাইলট, হ্যাঁ। এবং অ্যাপেল অনেকদিন ধরে অ্যাপেল ইন্টেলিজেন্স তৈরি করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। এটা খুবই হাস্যকর ব্যাপার যে এত বড় একটা কোম্পানি তারপরও পারছে না, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। অ্যাপেল কিন্তু এখন পর্যন্ত এআইতে খুব একটা ভালো করতে পারছে না। তো এই হচ্ছে এছাড়া রয়েছে ভালো একটা আরেকটা রয়েছে গ্রক। গ্রকটা কি? এটা হচ্ছে টুইটার বা এখন তো টুইটার নাম নেই, এখন হচ্ছে এক্সের যে এআই চ্যাটবট সেটা কিন্তু গ্রক নাম। সো এই আর কি মোটামুটি এআই যেগুলো রয়েছে। সো এআই আসার পরে সবাই কিন্তু একটা এমার্জেন্সি মুডে চলে গিয়েছে। গুগল টের পাচ্ছে যে এআই সবাই যদি চ্যাট জিপিটি থেকে ইনফরমেশন নেয় তাহলে তাকে গুগলে সার্চ করবে না, ফলে তারা একদম পাগল হয়ে গিয়েছে তাদের নিজস্ব এআই চ্যাটবট ডেভেলপ করার জন্য। তারপরে দেখতেছে মাইক্রোসফট দেখতেছে যে না, তাদেরও তো দরকার। সবাই এআই ডেভেলপ করার জন্য কিন্তু এখন একদম ক্রেজি হয়ে আছে। সো এআই বর্তমান টেক দুনিয়া খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং এটা নিয়ে আলাদা ভিডিও থাকতে চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। কিন্তু আজকের ভিডিওর স্কোপ এখান পর্যন্তই শেষ, এবং আমার মনে হয় যে আমি মোটামুটি অনেকগুলো বেসিক কিন্তু এখানে কভার করেছি, যে বিভিন্ন বিজনেস অর্গানাইজেশনগুলো কি করছে, তাদের প্রোডাক্ট কি, তাদের ফিলোসফিটা কি, এবং গল্পে গল্পে বলার চেষ্টা করছি। ফলে কি হবে, আপনার কিন্তু মুখস্থ করতে কষ্টটা কম হবে, এবং যারা রিটেন দিবেন তারা কিন্তু এই জায়গাগুলো থেকে আপনি ইন্টারন্যাশনাল পলিটিক্সে বলেন, আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বলেন, আর হচ্ছে ইংলিশে বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু আপনি এই কথাগুলো টেনে কোনো না কোনোভাবে নিয়ে আসতে পারবেনই। যেমন আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে একটা প্রশ্ন ছিল, রাশিয়া কি ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বিলম্ব করছে কিনা, সেখানে কিন্তু আমি টিএসএমসির একটা কথা নিয়ে এসেছিলাম। তো আপনি এই জিনিসগুলো যদি ডিটেলসে জানেন, কোনো না কোনো সুযোগ পাবেন এই কথাগুলো টেনে নিয়ে আসেন। সো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত বিদায়।